সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। এই আজকে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে আবার সে আমার আধা মাধব দিয়ে দিন শুরু করলাম। এই দেখো, আবার এইদিকে গোপাল বাবাজি, এই দেখো সবাইকে দেখিয়ে দিলাম। গুরুদেব, এই যে লোকনাথ বাবা, আর এই যে নতুন বেদিতে মহাদেব, সবাইকে দেখিয়ে আজকে শুরু করলাম। দেখো এই অবস্থা থেকে কোন অবস্থায় আবার ঘরটাকে নিয়ে আসি। আগের দিন তোমাদের কিচেনটা দেখিয়ে দিলাম যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে এসেছি, আর আজকে ঠাকুর ঘরটাকেও দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে আবার কোন জায়গায় নিয়ে যেতে পারবো আর কি। দেখা যাক কোথা থেকে কোথায় কিভাবে নেওয়া যায়। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কি অবস্থা দেখিয়ে দিই পুরোটা। এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে রাধা মাধব দর্শন করিয়ে চলে আসলাম রান্নাঘরে একটু নিজের আমেজের জন্যে। সকালকার এই চাটা না খেলে ঠিক এনার্জি আসে না। আর তার আগে তো লেবু জল টল এগুলো আছেই, কিন্তু এগুলো এখন কিছুদিন ধরে আমার বন্ধ আছে। এগুলো আমি আর খাচ্ছি না, এই মুহূর্তে হচ্ছে না খাওয়া, কারণ উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। অতটা দেরিতে ওঠার পরে যদি ওটা দিয়ে শুরু করি তাহলে অনেকটা দেরিতে অনেক অন্যান্য খাবারগুলো খেতে হচ্ছে। প্রচুর ওষুধ খাওয়া আছে, সেই কারণে ওগুলো বন্ধ করে এখন শুধু চা দিয়েই খাচ্ছি আর কি। চাটা মা এসেছে সেটা তোমরা জানোই, আর আজকে মা চলে যাবে, তাই আমি, মা আর বুবাইয়ের বাবা তিনজনে মিলে আমরা চা খাচ্ছি আর গল্প করছি। চা খেয়ে গল্প করে তারপরে ঘরের বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসবো রান্নাঘরে। যদিও রান্নাঘরে এখন আবার টগরি এসেছে, টগরি করছে। আমার পক্ষে সম্ভব হলো না, আমাদের পক্ষে সম্ভব হলো না। তারপর বুবাই অসুস্থ হয়ে গেল, আমরা আরও বেশি মানসিক দিক থেকে হয়ে গেলাম। সেই কারণে টগরিকে বললাম যে তুমিই করো। তা মা চিনি খেতে ভালোবাসে চায়ে একটু, তাই মাকে চায়ে চিনি দিয়ে দিলাম, আর মা চিনি দিয়েই চা খায়, কোনো অসুবিধে নেই। আর আমাদের যেহেতু চিনি দিয়ে চা খাওয়া অভ্যাসটা অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে, তাই চিনি দিয়ে চা আর আমরা খেতে পারি না। তো চলো একসঙ্গে চা খেয়ে নিই। সকালবেলায় চা দিয়ে দিনটা শুরু করলাম। দেখা যাক সারাদিন কিরম চলে। তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, কি কি করছি সেগুলো দেখতে থাকো। মা কথা বলছিল ওখানে বসে বসে, ওখানে বসেই ছিল সোফার ওপরে। তারপর চাটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তিনজনে একসঙ্গে চা খেলাম। তারপর বুবাইরা ঘুম থেকে ওঠার পরে আরও একবার চা খাবো, খেয়েওছি, কারণ একসঙ্গে চা না খেলে বুবাইয়ের ভালো লাগে না। তা সে বুবাই যেহেতু ঘর থেকে বেরোতে পারছে না, তা সেই কারণে আমরা সবাই মিলে একবার পরে আর একবার চা করলাম, করে সবাই মিলে চারজনে বসে একসঙ্গে ঘরের মধ্যে ওদের ঘরেই চাটা খেলাম। তো চা খাওয়ার পরে কাজটা শুরু করে দিলাম। এই দেখো একটু বসেছিলাম, যেটা তোমরা তো আর সেই সবসময় তো আর সবটা শেয়ার করা হয় না। একটু চা খেলাম, গল্প করলাম, এগুলো আর শেয়ার করিনি। তাই দেখো বিছানাটা গুছিয়ে নিই। আর এখন ব্লগটা ভালো দিতেও পাচ্ছি না, হয়তো তোমরা ভাবছো যে ব্লগ দিচ্ছে না, কিছু না, কি না, হ্যান না, এই সমস্ত হয়তো ভাবছো, বা অনেকে আশায় বসে থাকো যে ব্লগটা দেখবো, কেমন ব্লগ দিচ্ছে, কি দিচ্ছে, ঠাকুর দেখবো, পুজো দেখবো, এগুলো হয়তো তোমরা কেউ কেউ আশাতেও থাকো। কিন্তু কি বলো তো, আমি সেইভাবে যে নিয়ম করে দেওয়াটা কিছুদিন ধরে পারছি না। তবে হ্যাঁ, কিছুদিন গেলে হয়তো আবার এটা স্বাভাবিক হয়ে যাবে, আবার সুন্দর করেই ব্লগ দেব। তা সেই জন্যে এখন একটুখানি দেরি হচ্ছে দিতে। কিছু দুদিন একদিন অন্তর অন্তর, একটু 4 দিন পরে দিয়েছিলাম, আবার একদিন মাঝখানে গ্যাপ গেল। আবার আজকে বুবাইকে নিয়ে বেরোনো আছে চেক আপে, তবুও আমি দেখলাম যে না, আজকে দিতেই হবে ব্লগটা যেভাবেই হোক। কিন্তু যেদিন আমি ব্লগটা করছি, এটা যেহেতু বৃহস্পতিবারে করেছি, শুক্রবারে করেছি ব্লগটা, তোমরা পাবে শনিবারে।
তা শুক্রবারে ব্লগটা, শুক্রবার না বৃহস্পতিবারে রেডি করেছি ব্লগটা। শুক্রবার বাদ দিয়ে দেখো শনিবারে তোমরা ব্লগটা পাবে। শুক্রবারে সারাক্ষণ এডিট করলাম, এ করলাম সে করলাম, এটা সেটা করার পরে আমি আর মানে ইয়ে করতে পারলাম না, মানে আপলোড করতে পারলাম না, ভয়েস দেওয়া আপলোড করা এগুলো আর পারলাম না, কারণ চলে গেলাম। তো এসে রাত্রিবেলায় আমি সব রেডি করে রেখেছিলাম, করে রেখে এখন ভয়েস দিচ্ছি। আজকে শনিবার সকালে ভয়েস দিচ্ছি, শনিবারই ব্লগটা যাবে। তো যদি শনিবার আজকে যদি কিছু আবার ব্লগ মানে রেডি করতে পারি তাহলে রবিবারে ব্লগ পাবে, নাহলে হয়তো রবিবারে আবার যাবে না, এরকম ব্যাপার এইভাবেই চলছে। তাই দেখো আজকে রান্না হচ্ছে পটল পোস্ত। পটলটা আগের দিনই ছাড়িয়ে রেখে গিয়েছিল টগরি, আজকে ভালো করে ভেজে নিয়ে রান্না করবে। তা আমি সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে বলে দিলাম যে কীভাবে করবে, সেইভাবেই ও করছে। প্রথমে বলছিল পটলটা নাড়বে কিনা, আমি বলছি হ্যাঁ নেড়ে নাও, সবটা তেলের সঙ্গে মিশিয়ে নাও, তারপরে রেখে দেবে। তাই করছে, সব পটলগুলো তেলে মিশিয়ে নিচ্ছে আগে। খুব বেশি তেল দেওয়া হয়নি, কিন্তু তবুও আজকে রান্না হচ্ছে পটল পোস্ত হবে। পোস্তটা বাটবো, এখনো বাটা হয়নি। আর এদিকে মানে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি হচ্ছে। আর যেহেতু শুক্রবার মাছ হবে না, নিরামিষ। আর পটল ভাজা কোথায় কেটেছে, ওই যে এখানে পটল ভাজা কাটা ধোয়া হয়ে গেছে, পটল ভাজা হবে। আর এদিকে তো আমি দেখিয়ে দিই, আর একটা বারবার এদিক ওদিক করছি। এদিকে হচ্ছে মুসুরির ডাল পেঁপে দিয়ে সেদ্ধ হয়ে গেছে, এটা সম্বরা দেবে। আজকে এই রান্না হচ্ছে। আর ওদিকে ভাত দেওয়া হয়ে গেছে, এই রান্না হচ্ছে আজকে। মা চলে যাবে, খাওয়া হয়ে গেল, এখন যাবে বোনদের বাড়িতে। যে পুরি নিয়ে এসেছিলো কিনে, সেই পুরি আর মিষ্টি আর এই যে তরকারি, কিন্তু তরকারিটা এত ঝাল ছিল পুরীর সঙ্গে, সেটা খেতে পারেনি। তাই আবার ঘরের মিষ্টি কুমড়ো আলুর তরকারি রান্না হয়েছে, তাই দিয়ে খেলো। এখন যাবে বোনদের বাড়ি, তারপর বোনদের বাড়ি থেকে বাড়ি চলে যাবে। এদিকে পটলগুলো ভাজা হচ্ছিল, সেই সময় মাকে খেতে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে মা খাচ্ছে আর চলে যাবে বলে। তো মা চলে গেছে, কালকেই চলে গেছে মা, কিন্তু মানে মনটা খারাপ, চলে গেলে ভালো লাগে না। এই দেখো পটল পোস্ত হয়ে গেল, ভাজাটা হয়ে গেল, কিছুই না, পটল পোস্ত রান্না করা সবাই জানো। আমি আর টগরি কথা বলছি আর রান্না করছি, টগরি করছে, আমি দাঁড়িয়ে আছি ভিডিও করছি। এইবার পোস্ত দেওয়া হয়ে গেল, পোস্ত দেওয়ার পরে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে পটল ভাজার তেল একটু ভাজার তেল যেটা তুলে রেখেছিলাম সেই তেলটা একটু ওর মধ্যে আবার দেবো। পটলের জন্য অনেকটা তেল তুলে রাখা হয়েছে, পটল ভাজা তেল কম দেওয়া হয়েছিল, কিন্তু পটলগুলো ভেজে যখন কমে গেল ভাজা হয়ে, ভাজার তেল দাও, লঙ্কা নিয়ে আসছি। এই তেলটা দিয়ে কিছুটা দিলাম, সবটা দিতাম কিন্তু সবটা দিলাম না, সবটা দিলাম না। তার কারণ হচ্ছে সবটা দেওয়াটা মানে ঠিক হবে না, সেই জন্যে অতটা তেল দিলে তো অনেকটা পরিমাণ তেল, সেই জন্য সবটা তেল দিলাম না, সব তেলটাই দিয়ে দিতাম। শরীর তেল ভালো না থাকলেও এইরকম করেই করবে, কারণ তেলটাও তো তোমার ভাজা হয়ে যাচ্ছে, অত তেল দেবে না। তো এইভাবেই পটল পোস্ত আমরা রান্না করি। একটু তেল আর একটু বেশি দিই, মানে ভাজার তেলটা তুলে রেখে দিই, দিয়ে সেই ভাজা তেলটা আমি আবার দিয়ে দিই পরে। কিন্তু যেহেতু এখন সব ঠিকঠাক নেই, সেজন্য এখন আমি দেখলাম যে এতটা তেল দিয়ে করাটা ঠিক হবে না। টগরি বলো যে হ্যাঁ এত তেল দেওয়ার দরকার নেই। স্নান করে চলে এলাম, এখন পুজো করব। যা সারাদিন যেটুকু যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখন চলো পুজো করি। তোমরাও আমার সঙ্গে থাকো, আমার পুজো দেখো, রাধা মাধবকে দেখো, তোমাদের তো ভালো লাগে দেখতে, সেটা তোমরা সবসময় বলো। এখন আমার যা পরিস্থিতি, তাতে আমি কারোর ব্লগ দেখতেও পাচ্ছি না, নিজেও ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ব্লগ যাচ্ছেই না। হয়তো 4 দিন 5 দিন 7 দিন পর একটা করে ব্লগ যাচ্ছে। তা সেই কারণে তোমরা কেউ কিছু মনে করো না, আমার পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমি আবার সবার ব্লগ সব মানে সময় করে আমি সবগুলো পরপর একসঙ্গে হয়তো দেখে নেব। বিশেষ কিছু কিছু বন্ধু আছো যারা নিয়মিত আমার ব্লগ দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে মানে
কি বলে ধন্যবাদ দেবো জানি না, কিন্তু তোমরা আমার পাশে থাকো। দেখো আমি ঠিক একটু স্বাভাবিক পরিস্থিতিটা হলে আমি সব ঠিকঠাক মানে চলবো আর কি। সবার ব্লগ আমি ঠিক সময় মতো দেখে নেব পরপর যেভাবে পারবো। আর এখন আমি নিজেও দিতে পারছি না ব্লগ, কারোরটা দেখতেও পারছি না। এই পুজোটা সেরেই আবার আমি বুবাইকে নিয়ে, আমরা সবাই আর কি বুবাইকে নিয়ে যাবো চেক আপে। মানে এরকম একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। বললাম না, সময় যখন খারাপ হয় তখন এরকমই হয় হয়তো, পরপর পরপর সব কিছু খারাপ হতেই থাকে। জানি না কবে আবার ভালোর দিকে মানে এগোবে, সময় হলে হয়তো এগোবে। আর সবসময় সবার সামনে এইভাবে ভালো না, মন খারাপ এটা বললে ভালো লাগে না। সেই কারণে আমি মানে বলতেও চাই না, কিন্তু পরিস্থিতি এমনই না, মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি। বলার মতো বন্ধু তোমরা, তাই তোমাদের সামনে বেরিয়েও যায়। মানে আমি সিঁদুর পরি না, টিপ পরি না, এমনি ভিডিও করতে চলে আসি। তাই বৌদি আমাকে বললো যে একটুখানি সেজে গুজে একটু অন্তত একটু সিঁদুর পরে টিপ পরে ভিডিও করবে, ভালো লাগবে দেখতে। তাই আজকে একটা টিপ পরলাম, একটু সিঁদুর পরলাম, পরে তোমাদের সামনে এলাম যাতে তোমাদেরও ভালো লাগে, আমারও মনটা একটু ভালো লাগে। দেখতে থাকো তাহলে, পুজোটা করে নিই। চলো ঠাকুরঘরে চলো আমার সঙ্গে সঙ্গে। এই একটা কাজ হচ্ছে পুজো। এই কাজটা মানসিক শান্তির জিনিস। মনে শান্তি ঠিকঠাক না থাকলে মানে পুজো করা যায় না। আর আমরা যখন বিপদে পড়ি তখনই এসে বেশি করে করে ঠাকুরের কাছে এসে বসি, কিন্তু সেটা কি ঠিক? সেটা তো ঠিক না। মানে উচিত কি, আমাদের উচিত যে, আমাদের বলতে বিশেষ করে মানে সবারই উচিত যে সবসময় ঠাকুরকে ডাকা। আমরা হয়তো মনে মনে সবসময় ঠাকুরকে ডাকি, কিন্তু যখন দেখবে, কিন্তু কতটুকুই বা মনে মনে সবসময় ডাকি। যখন আমরা বিপদে পড়ি তখন এসে ঠাকুর 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 করে এসে ঠাকুরের পায়ে পড়ি, কিন্তু যখন ভালো থাকি তখন কতটুকু ডাকি। এটাই মানে আমিও ভাবছি আর কি, যে যখন বিপদে পড়ি তখন এত ঠাকুর ঠাকুর করি, এত এসে মানে সব কিছু করি, কিন্তু যখন বিপদ না থাকে তখনও যদি এই জিনিসটা করি তাহলে বোধহয় আরও ভালো হয়, বিপদগুলো তাহলে আসেই না। কিন্তু সেই ব্যাপারটা হয় না। সময় আমাদের খুব কম, প্রত্যেকটা মানুষেরই সময় বড্ড কম। ওই মানে নিত্য পুজোটা খুবই কম হয়, এক আধ দিন হয়তো নিত্য পুজোটা হয়। তা আজকে একটু যে পুজোটা করলাম এটা নিত্য পুজোই, মানে যখনই আমি পুজো করি এরকমভাবে, মানে প্রতিদিনই আমি এইভাবেই পুজো করি। তবে কি প্রতিদিন হয়তো এত ফুল থাকে না, ফুলটা আজকে যতগুলো বেশি বিশেষ দিনে যত পরিমাণ ফুল থাকে সেই পরিমাণ ফুল সব প্রতিদিন থাকে না। আর এই ফুল কটা, যে গাঁদা ফুল কটা দেখছো, গাঁদা ফুল, বেলপাতা, তুলসী পাতা, এ কটা আমার থাকেই। আর এই যে সাদা ফুলগুলো এক্সট্রা দেখছো, যে সাদা জবা, এই সমস্ত ফুলগুলো যেগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু আমার থাকে না। তার কারণ এই ফুলগুলো বোনদের গাছে হয়েছিল, তাই পাঠিয়ে দিয়েছে, তাই জন্যই ফুলগুলো আছে। আর এই ফুলগুলো দিয়ে পুজো করতে এত ভালো লাগলো। বহুদিন পর এইরকমভাবে টাটকা ফুল গাছ থেকে তুলে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে ঘরে এইভাবে ঠাকুরকে দেওয়া, গুরুদেবকে দেওয়া, মানে খুব ভালো লাগলো, মনটা খুব মানে ভালো লাগলো। অনেক দিন আগের কথা মনে পড়তে লাগলো যে এইভাবেই ফুল তুলতাম, আমরা পুজো করতাম। কিন্তু কি বলতো, আমাদের যে ছাদ, ফ্ল্যাটের ছাদ, এই ছাদে আমাদের সেভাবে মানে গাছ লাগানো খুব মুশকিল, কারণ অবজেকশন আসে যে ছাদে টব রাখা যাবে না, এরকম ধরনের অবজেকশন আসে। আর সত্যি কথা, ছাদ কিছু হলে পরে, এটা তো সবার ছাদ, আমার একার নয়। আমার যদি একার হতো বোনদের মতন, ওদের যেমন একার নিজেদের, ওদের অসুবিধা হয় না, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেটা সেটা করতে পারে। আমারও যদি ছাদটা নিজের মতন হতো তাহলে আমিও ঠিক নিজের মতো করে পারতাম সব কিছু করতে, আরও বেশি চেষ্টা করতে পারতাম, লোক দিয়েও করাতে পারতাম। কিন্তু কি বলতো, ছাদ যখন নিজের না, আমি যখন আর লাগাতেই পারবো না, যে কটা আছে সে কটা নিয়েই আমার চিন্তা, যে ওই গাছ কটা কোথায় রাখবো, কি করব, সেইটা একটা চিন্তা। কারণ গাছগুলো তো আমি নিচে নিয়ে এসে বারান্দায় এখন রাখাও যাবে না, এমন অবস্থা। তা আমি সেই জন্য ভেবেছি যে আর কিছু করব না, যে কটা গাছ আছে সে কটাতে যদি ফুল হয়তো হবে, না হয় না হবে। ওই একটা দুটো করে বেলি ফোটে, একটা দুটো করে টগর ফোটে, এইভাবেই ফুলগুলো ফুটছে। মাঝে সাঝে একটা করে ফোটে, তখন একটা তুলে নিয়ে এসে করা হয়। আর যত্নটা করাও আমাদের একটু কম হয়, কারণ যত্ন করার মানুষ নেই আমাদের। আর আমি তো ছাদে বারবার যাইও না, বুবাইয়ের বাবা যখন যায়, ওই রাত্রিবেলায় যখন যায় তখনই আসার সময় একটু জল দিয়ে চলে আসি। বোন অনেকবার বলেছে যে দিদিভাই একটুখানি খোল দিবি, তা সে খোল নিয়ে আসাও হয় না, ভেজানোও হয় না। আর এখন তো আর হবেও না, এখন কবে হবে জানি না।
আর এই বর্ষার সময় এত বৃষ্টিতে মানে যখন বৃষ্টি হচ্ছে টবগুলো ভিজে কাদা হয়ে ভর্তি হয়ে যাচ্ছে, তারপর সেই কাদা টাদাগুলো ছাদে ভর্তি হয়ে যাচ্ছে। এবার সেইগুলো পরিষ্কার করার একটা ব্যাপার আছে, সেগুলো কে পরিষ্কার করবে বলো? আমাদের তো পরিষ্কার করার পরিস্থিতি না। আর বুয়ার বাবা নিচু হয়ে কোনো কাজ করতে পারে না, মানে মাজা নিচু করে যে কোনো কাজ করবে সেটা মাজা বা হাঁটুতে দুটো জায়গার জন্য ও নিচু হতে পারে না। তো সেদিন যেদিন টবগুলো আনা হয়েছে, টবগুলো লিফট পর্যন্ত দিয়ে গেছে, ছেলেটা নামিয়ে দিয়ে গেছে, কিন্তু ওই যে লিফটে নেওয়া, তারপর লিফট থেকে নামানো, তারপরে আবার সিঁড়ি দিয়ে ছাদে তোলা, ছাদ পর্যন্ত তো আর লিফট নেই, সেই জন্য সিঁড়ি দিয়ে ছাদে তোলা ওই করতে গিয়ে মাজায় লেগে গিয়েছিল। ওই মাজায় লাগা, এমনিতেই তো ওর মাজার প্রবলেম আছে, মানে মাজা নিচু করতে পারে না, কিন্তু তবুও টবগুলো তো তুলতে হবে। বুয়াই তাও বারবার বলেছিল যে বাবা আমি অফিস থেকে ফিরি, একসঙ্গে দুজনে মিলে ধরে আমি তুলবো, কিন্তু ওর বাবা সেটা শোনেনি, ও নিজেই তুলতে গিয়েছে একা একা। এবার একা একা টবগুলো তুলতে গিয়েছে, মাজা নিচু করেছে, সোজা হয়েছে, আবার ওই ভারী টব, মাটি ভর্তি টব নিয়ে গিয়ে ওখানে রেখেছে, আবার অতক্ষণ বসে বসে চারাগুলোকে লাগিয়েছে, দিয়ে মাজাতে মানে সাংঘাতিক ব্যথা হয়েছিল। সেই ব্যথা প্রায় 15 দিন ধরে চললো, ওষুধ খেয়ে খেয়ে তারপরে 15 দিন পর কমলো। তো সেই জন্য সাহস পায় না নিচু হওয়ার। এবার যেটুকু করে ওই জল দেওয়া ছাড়া কোনো কিছু করতে পারে না, নিচু হয়ে যে কিছু করবে সেটা ওর পরিস্থিতি নেই। আর ডাক্তারই নিষেধ করে দিয়েছে যে মাজা নিচু করা বা নিচুতে বসা, মানে কোনো কিছুই পারে না। অনেকেরই এরকম প্রবলেম আছে, যাদের আছে মাজার সমস্যা তারা জানো নিশ্চয়ই, হাঁটু বা মাজা। তাই দেখো ফুলগুলো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর বোনের ফুলগুলো সব ধোয়াই ছিল। এর আগে একটা কমেন্ট এসেছিল ফুল ধুতে হয় না, কিন্তু বোনের ফুলগুলোতে দেখলাম প্রচুর জল দেওয়া আছে। ও বললো যে মানে জল দিয়েই রাখে, না হলে ফুলগুলো তো শুকিয়ে যাবে জল দিয়ে না রাখলে। আর দোকানেও তো জল ছিটিয়েই রাখে। আর কি বলবো, কেনা ফুল বলো, আমাদের যেভাবে মানে সেইভাবেই করতে হবে, চলতে হবে। সময় আমাদের এখন এরকমই চলছে যে সমস্ত কিছুই কেনা, ফুল কেনা। এই যে ফুলগুলো যখন নিয়ে আসে ট্রেনে করে, আমি তো দেখি যখন ট্রেনে উঠি, ভোরের ট্রেনগুলোতে যখন ওঠা হয়, তখন দেখা যায় যে যেভাবে ফুলগুলো মানে নিয়ে আসে বস্তায় করে, সেই ফুলের ওপরেই পা দিয়ে দিয়ে সব বসে থাকে, ওরাই বসে থাকে ফুলের ওপরে পা দিয়ে, ঘুমায়, বসে থাকে, এই রকম হাতে নস্যি নিচ্ছে মুখে, তারপরে যাই করুক সে হাত ধোয়া টোয়ার ব্যাপার নাই, ওই হাতেই ফুলের বস্তা নিয়ে চলে আসছে। কোন কাপড় চোপড়ে আসছে সেটা মানে আমরা চোখে দেখছি না যেহেতু, তাই কিছু না। তারপর সেই ফুলে তো জল দিয়ে দিয়ে রেখে দিচ্ছে ভর্তি করে, তো সে ফুল তো ধোয়াই হয়ে যাচ্ছে। তারপরে সেগুলো যখন বস্তায় নিয়ে এসে আমাদের সামনে যখন দিচ্ছে, তখন আমরা দেখছি যে না, তখন আমরা বাড়িতে নিয়ে এসে আমরা নিজেদের মতো করে পরিষ্কার করে নিচ্ছি, নিজেদের মতো করে শুদ্ধ করছি, বিচার করছি যে না পা দেবো না, ফুলে পা ঠেকলে হবে না, অমুক না তমুক না। কিন্তু যখন চোখে দেখি যে ওরা বস্তায় করে বস্তার উপরে পা দিয়ে ঘুমাচ্ছে, তখন তখন আর কি করবো, ওগুলো দেখার পরও আমাদের সেই ফুল কিনতেও হবে, সেই ফুল দিয়ে আমাদের পুজো করতে হবে, কিছু তো করার নেই। কারণ আমরা এখন তো সেই আগের মতন পরিস্থিতি নেই যে রাস্তায় রাস্তায় গাছ থেকে ফুল তুলে নিয়ে আসবো। হ্যাঁ, তবে কি যখন ওই ট্রেনে করে কোথাও যাই, তখন দেখি রাস্তার ধারে এত গাছে সাদা সাদা ফুল হয়ে আছে, তখন না মনে হয় যে যাই ট্রেন থেকে নেমে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে দুটো দিয়ে চলে আসি, এরকম মনে হয়। এত ভালো লাগে দেখে যে তুলে নিয়ে আসি ফুলগুলো। কিন্তু আমার সত্যি কথা পরিচর্যা করার লোকের অভাবের জন্য একটা ব্যাপার, না হলে ভেবেছিলাম যে একটা খাঁচা করে তার উপরে টবগুলোকে বসিয়ে দেবো, কিন্তু সেই খাঁচা করে বসাতে গেলেও সেই টবগুলো নিয়ে আমাকে পরিচর্যা করতে হবে, সেটা করবে কে? সেটা করার লোক আমাদের নেই। কারণ যে মানুষটা আছে পরিচর্যা করবে, সেই মানুষটা নিচু হয়ে কোনো কাজ করার ক্ষমতা নেই, যা করবে সমস্তটা দাঁড়িয়ে বা সোফায় বসে বা চেয়ারে বসে, এরকম। তো সব কাজ চেয়ারে বসে হয় না, সেই কারণে করতেও পারে না। তো এই হলো ব্যাপার, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কাজ করতে করতে দেখো পুজোটাও আমার হয়ে গেল। মেঘা এসেছিলো, ওরা সব উঠলো ঘুম থেকে, এসেছিলো যে চাটা খাবো নাকি, সেই জন্য। আর বুয়ার কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিলো তার রিপোর্টের জন্য। তো যাই হোক, মানে পুজো করে মনটাতে ভীষণ শান্তি পেলাম, ভীষণ খুব অশান্ত ছটফট করছিল মনটা। তো এই সুন্দর সুন্দর ফুল তুলে দিয়ে বেশ পুজো করে ভালো মানে হলাম। আর সত্যি কথা যেটা বলছি যে মানে ফুল লাগানোর ইচ্ছা হয়, সব কিছু হয়, কিন্তু পরিচর্যা করার লোকের বড্ড অভাব, পরিচর্যা করার লোক নেই। যে মানুষটা করবে বললাম তো, সেই মানুষটা নিচু হয়ে কোনো কাজ করতে পারে না বলে একটু সমস্যা।
তাই এই হলো ব্যাপার। দেখো খুব ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। অনেক দিন পর তোমাদের সঙ্গে পুজো শেয়ার করছি, আর শেয়ারও করতে পারি না সব কিছু। আর এই দেখো ঠাকুরঘরটা ভেবেছিলাম গুছিয়ে ফেলবো, কিন্তু সেটাও পারলাম না। প্রচণ্ড গরম, ঘরের ভেতরে বেশিক্ষণ থাকা যায় না। তবু আজকে দেখি ভিডিওটা আপলোড করার পরে যদি আমি পারি ঠাকুরঘরটাকে গুছিয়ে নেব। সামনে আবার লোকনাথ পুজো আছে, তাই এবার আর সেইভাবে যে বিশাল ঘটা করে মানে ভোগ টোগ দিয়ে সুন্দর করে প্রচুর ভোগ রান্না করে দেব সেটা হয়তো পারবো না, কারণ আমি এবার ভেবেছি সাধারণভাবেই লোকনাথ বাবার পুজো করব, আর মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। আমি বলেছি যে বাড়িতে খুব সাধারণভাবেই করব, ফল মিষ্টি যেভাবে দিয়ে করা হয় সেইভাবে ফল মিষ্টি দিয়েই করব, আর মন্দিরে গিয়ে দিয়ে আসবো। আর এই দেখো পুজো হয়ে গেল, এবার আরতি করে পুজো শেষ করে দেব, দিয়ে পুজোটা তারপরে অন্যান্য তারপরে খাওয়া দাওয়া সেরে বউকে নিয়ে চলে যাবো চেকআপে আমরা সবাই মিলে। আর মা তো চলেই গেছে জানো। তাহলে দেখতে থাকো, আমি আরতি করি, তোমরা দেখে নাও। আর আজকে তো আর পারবো না, দেখি মানে ভিডিওটা আপলোড করার পরে ঠাকুরঘরটাকে যদি গোছাতে পারি। আরতিটা শুরু করবো, ওর বাবা ভিডিও ধরতে পারছে না, বলছে কিভাবে ধরবে, সেই জন্যে। আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে রাধা মাধবের পুজো শেয়ার করলাম। অনেক দিন ধরে শেয়ার করিনি, আজকে অনেক কদিন পরেই শেয়ার করলাম। নিত্য পুজোটা এইভাবেই করি, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই যে ফুলগুলোর কথা বলছি, যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো সব বোনের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। মাকে নিতে এসেছিল, তখন ওই গাড়িতে করেই ফুলগুলো সব পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকটা ঠাকুরের চরণে দেখো, এই দেখো সব ওদের বাড়ির গাছের ফুল, ছাদে সব ফুলগুলো হয়েছে, সেই ফুলগুলোই পাঠিয়ে দিয়েছে। বলো ফুল পাঠানো, যে হ্যাঁ ফুল পাঠিয়ে দে। বলছে আমার জন্য অল্প কটা রাখলাম, তোর জন্যই সব পাঠিয়ে দিলাম। খুব ভালো করেছিস, সবাইকে দিলাম। এই যে গুরুদেব আজকে একদম ধপধপে সাদা ফুল, অন্যদিনও হয় কিন্তু এরকমভাবে টাটকা গাছ থেকে তুলে, সত্যি খুব ভালো লাগছে। এই যে সবাইকে সমস্ত কিছু, আর কেনা ফুল দিইনি, একটা দুটো দিয়েছি কেনা ফুল। এইভাবে পুজোটাকে করলাম। আর মহাদেব তো দেখতেই পাচ্ছ, মহাদেবের বেদিতে বসে আছেন, খুব ভালো লাগছে। আর এই যে এই অবস্থা, এখন এই জায়গাগুলো প্রদীপ জ্বলছে এখনো। আর এগুলো এখন সব গুছিয়ে নিই, এইটুকুই গুছিয়ে নেব, পুরোটা গোছানো হলো না। যে ভেবেছিলাম যে পুরো ঘরটাকে গোছাবো, সেটা আর গোছানো হলো না, এরমই থাকলো। পরে দেখছি। আর এখানে এর মধ্যে গঙ্গা জল পাঠিয়ে দিয়েছে 2 জার, গঙ্গা জল নিয়ে আসলো, সেই গঙ্গা জল পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো সবাইকে পুজো হয়ে গেল কমপ্লিট। পুজো সারা হলো, আবার দেখিয়ে দিলাম কীভাবে মানে পুজোটা করার পর একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আসলে আমার নিজের দেখতে খুব ইচ্ছে করছে, তো ভীষণ ভালো লাগছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। এই আর কি, আর কিছু না। খুব ভালো লাগে আমার পুজো করার পর, অনেকক্ষণ বসে থাকি আমি এখানে, এতটাই ভালো লাগে। পুজো করে হট করে উঠে চলে যেতে আমার ভালো লাগে না, মনে হয় বসেই থাকি বসেই থাকি, এরকম মনে হয়, উঠতেই ইচ্ছে করে না।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।